গুড ইভিনিং, হ্যালো, ওয়েলকাম ভিউয়ার্স। অনেক দিন ধরে আমি এই চ্যানেলে আসতে পারিনি বিকজ অফ সার্টেন পার্সোনাল রিজনস। এবং আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এমন একটি ভিডিও আমি বানাবো এর পরে, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব সার্টেন অ্যাসপেক্টস অফ ইন্টারভিউ। এবং শুধু ইন্টারভিউ বলতে কিভাবে তুমি ইন্টারভিউ দেবে বা কিভাবে ইন্টারভিউয়ে প্রেজেন্ট করতে হবে, নট দ্যাট। আই থিঙ্ক সপ্তর্ষি স্যারস বুক ইজ ইনাফ টু কাভার টপিক্স বেসড অন দোজ। আমি একটু ফিলোসফিক্যালি ইন্টারভিউটাকে অ্যাপ্রোচ করতে চাই। ফিলোসফিক্যালি, সাইকোলজিক্যালি দুটো দিক দিয়েই আমি অ্যাপ্রোচ করতে চাই। ইন্টারভিউয়ে কেন, ওয়াই আর ইউ আস্কড হোয়াট ইউ আর আস্কড, তুমি কেন কিছু কিছু প্রশ্নের উত্তর দাও বা কিছু প্রশ্নের সম্মুখীন হও, এবং সেই ব্যাপারটা আলোচনা করার জন্য আমার মনে হয় আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কয়েকটা বেসিক কনসেপ্টে আমি ইন্ট্রোডিউস করব, যার মধ্যে প্রধান কনসেপ্টটি হলো ইকিউ বা ইমোশনাল কোশেন্ট। আমরা এতদিন ধরে আইকিউ শব্দটি নিয়ে খুবই পরিচিত। আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্স কোশেন্ট, এবং এই অনেক সময় আমরা বলে থাকি যে এই বিভিন্ন ব্যক্তিদের আইকিউ এতটা ছিল, আমার আইকিউ এতটা, বা তার আইকিউ একটু কম, তার আইকিউ একটু বেশি। আমরা কিন্তু এই ধরনের জিনিসগুলো বলে থাকি। তোমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো, আমরা যখন আইকিউর প্রশ্নটি আসে, আমরা কিন্তু আইকিউ সাধারণত বলে থাকি উইথ রেসপেক্ট টু আ পার্সনস এবিলিটি টু সলভ প্রবলেমস ইন্টেলেকচুয়ালি। এর মানে তুমি দেখবে কোনো একটি সমস্যা, সেই সমস্যার বৌদ্ধিক সরলীকরণ, সেই বৌদ্ধিক সরলীকরণের এবিলিটি বা সেই বৌদ্ধিক সরলীকরণের ক্ষমতা অনুযায়ী আমরা সাধারণত বলে থাকি তার আইকিউ কম বা তার আইকিউ বেশি। অর্থাৎ আইকিউ কথাটা, অর্থাৎ ইন্টেলিজেন্স কোশেন্ট, অ্যাজ দ্য নেম ইটসেলফ সাজেস্টস, আমরা জানি যে ইট ইজ রিলেটেড টু সামথিং where you apply the intellect, where you apply your brain, where you apply your mind. এবারে আইকিউ শব্দটি সম্পর্কে আমরা খুবই প্রচলিত, আমরা যেটা সম্পর্কে কম প্রচলিত তুলনামূলকভাবে, কিন্তু যদিও এই কনসেপ্টটা খুবই ফ্যামিলিয়ার, এবং যারা ম্যানেজমেন্ট স্টাডিজ বা সাইকোলজি বা ইনফ্যাক্ট ফিলোসফি নিয়ে পড়াশোনা বা চর্চা করেন, তারা জানেন যে ইমোশনাল কোশেন্টও আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইমোশনাল কোশেন্টের ধারণা যার থেকে আমরা পাই, তার নাম ড্যানিয়েল গোলেমান, DANIEL ড্যানিয়েল গোলেমান, একজন আমেরিকান সাইকোলজিস্ট। এবং তার ভাবনা, তুমি যদি দেখো যে কোন ভিত্তি থেকে সেই ইমোশনাল কোশেন্টকে ডেভেলপ করে বা ইমোশনাল কোশেন্টের কনসেপ্টটা আমাদের দেন, সেটা খুব ইন্টারেস্টিং এই কারণ একটি ভালো প্রতিষ্ঠান বা একটি রেপিউটেড কোনো ইনস্টিটিউশন, তুমি আমাদের ক্ষেত্রেই তুমি আইআইটি ধরে নিতে পারো, এনআইটি ধরে নিতে পারো, বিদেশের ক্ষেত্রে তুমি এমআইটি ধরে নিতে পারো, একটি সার্টেন প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকে একটি ব্যাচের তুমি যদি র্যান্ডমলি 12 জনকে সিলেক্ট করো, তুমি একটা ক্রস সেকশন অফ দ্য ক্লাস তুমি যদি সিলেক্ট করো, তাদের তারা ফিউচারে গিয়ে কোথায় দাঁড়িয়েছে সেই ভিত্তিতে তুমি যদি একটা ক্রস সেকশন 12 জনকে র্যান্ডম সিলেক্ট করো, তুমি দেখবে যে নট অল 12 পার্সনস আর দ্য সেম বলতে আমি এই বলতে চাইছি না যে তাদের ম্যাটেরিয়ালি তারা বেশি, কেউ একদমই সাকসেসফুল না, বা ইন টার্মস অফ আমরা যেটাকে সাকসেস হিসেবে ধরি, সাকসেসের প্যারামিটার হিসেবে যেটা ধরি, সেই তথাকথিত মেটেরিয়ালি সাকসেসফুল হয়তো সবাই এমন একটি প্রতিষ্ঠান থেকে, কিন্তু সেই 12 জনের মধ্যে আমরা দেখতে পারবো কিছু এরকম থাকবে যারা কাজ সম্পর্কে এতটাই বেশি স্যাটিসফাইড যে তার স্যাটিসফ্যাকশনের মাধ্যমেই, তার নিজের কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের ফলে সে আরও অনেক দূর উপরে চলে গেছে, লিভিং দ্য 11 অফ দেম বিহাইন্ড, লিভিং দ্য রেস্ট 11 বিহাইন্ড। এইটা কেন হয়? এক্ষেত্রে আমরা কিন্তু আইকিউটা যত না আমাদের পক্ষে হেল্প করবে,
সেক্ষেত্রে তার থেকে বেশি হেল্প করবে আমাদের ইমোশনাল কোশ্চেন, অর্থাৎ ড্যানিয়েল গোলেম্যানের যে ইকিউ, সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে এই ফেনোমেননটা কেন অ্যারাইজ করে, ওয়াই ইজ দিস আ রিয়ালিটি। Emotional quotient, as the name itself suggests, unlike intelligence quotient, does not have to deal with troubleshooting problems intellectually. এটা তোমার বৌদ্ধিক ক্ষমতার একটি বৌদ্ধিক ক্ষমতার কোনো ইন্ডেক্স নয়, বরং এটি এমন একটি ইন্ডেক্স যেই ইন্ডেক্সটা মেজার করে যে তুমি তোমার সার্ভিস লাইফে গিয়ে বা তুমি তোমার প্রফেশনে গিয়ে তোমার অ্যাটিটিউড, আউটলুক এবং ডিসপোজিশন অর্থাৎ ক্যারেক্টার, তোমার অ্যাটিটিউড, আউটলুক, ক্যারেক্টার কীরকম, এবং সেটা দিয়ে তুমি কতটা নিজেকে, তুমি যদি স্যাটিসফাইড না হও আজকে, যদি তোমার চাকরি, যে তুমি যেই চাকরিই করো সেখানে তুমি যদি আজকে স্যাটিসফাইড না হও, তুমি কিন্তু 2 দিন পরে আর সেই চাকরিতে স্পৃহা থাকবে না, যেটা কিন্তু রেজাল্ট পড়বে তোমার কাজের মধ্যেই, যেটা রেজাল্ট পড়বে তোমার প্রোডাক্টিভিটিতে। অর্থাৎ তোমার সাকসেস কিন্তু শুধুমাত্র তুমি কতটা বৌদ্ধিক, তোমার ক্ষমতা কতটা তার উপর নির্ভরশীল নয়, অনেকটা তোমার সাকসেস কিন্তু এর উপরও নির্ভরশীল যে তুমি কিভাবে একটা সিচুয়েশনের মধ্যে, একটা গিভেন সিচুয়েশন বা সার্কামস্টান্সেসের মধ্যে রিয়্যাক্ট করছো, আর গিভেন সিচুয়েশন বা সার্কামস্টান্সেসের মধ্যে অ্যাডাপ্ট করছো। গোলেমান কিন্তু ইকিউটা ডেভেলপই করেছিলেন ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড যে একটা ভালো প্রতিষ্ঠান বা এরকম একটা বড় প্রতিষ্ঠানের মধ্যেই এরকম কেন ডিসপ্যারিটিস দেখা যায় বিভিন্ন তার এক সেবারকার এক ইন্টেলেকচুয়ালি লোকজনের মধ্যে। সুতরাং ইকিউ কনসেপ্টটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, এবং এই ইকিউটাই কিন্তু টেস্ট হয় প্রায়শই সব ইন্টারভিউয়ে। এবং কেন ইন্টারভিউয়ে গিয়ে তোমার ইকিউটা টেস্ট হয়, এটারও খুব ইন্টারেস্টিং একটা আনসার আমার কাছে রয়েছে। আমি জানি না তোমরা কতটা সহমত হবে কি না, কতটা সহমত হবে, বাট আমি এটুকু বলতে পারি যে যখন তুমি প্রিপারেশন নিচ্ছ ফর আ কম্পিটিটিভ এক্সামিনেশন, বা যখন তুমি তোমার লাইফ, তুমি আইআইটির এক্সাম্পলই ধরো, তুমি এমআইটির এক্সাম্পলই ধরো, তুমি টপ বিজনেস স্কুলের এক্সাম্পলই ধরো, তুমি এই প্রত্যেকটা ইনস্টিটিউশনে একটা কিন্তু চূড়ান্ত কম্পিটিটিভ এনভায়রনমেন্টে লোকজন বড় হয়ে ওঠে। From the very moment that they are beginning their preparations for IIT or IIM, or for that matter WBCS or IAS, from the moment they begin their preparation, they approach it with a competitive mindset. তার কারণ তার কিছু করার নেই, সিস্টেমটাই এরকম যে তাকে কম্পিটিটিভ হতে হবে উইথ আদার্স। কারণ আমি জানি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি দ্য কাট অফ মার্কস ইজ 60, ধরে নাও 67.5 আউট অফ 100, আমি যদি 67.5-এর নিচে পাই তাহলে আই ওয়ন্ট গেট থ্রু। সুতরাং প্রথম থেকেই স্ট্রাকচারালি দিস সিস্টেম ইজ কম্পিটিটিভ, তো তোমাকে কম্পিটিশনের মধ্যে প্রথম থেকে আসতে হচ্ছে, এবং কম্পিটিশনের মধ্যে আসতে হচ্ছে ইন অর্ডার টু টেস্ট ইউর আইকিউ অবভিয়াসলি। তার কারণ তুমি ইন্টেলেকচুয়ালি ইনভলভ, তুমি যখন একটা প্রিপারেশন নিচ্ছ তুমি তোমার ইন্টেলেক্ট খাটাচ্ছ, কীভাবে তুমি প্রবলেম সলভ করবে। তোমার এত 12টা সাবজেক্ট, ধরে নাও 6টা পেপার মেইনসে অলং উইথ 2 অপশনাল পেপার্স, এই যে একটা বিশাল বোঝা, তুমি কিভাবে ইভেনলি ডিস্ট্রিবিউট করবে টাইম, সেখানে তুমি কতটা, এই প্রত্যেকটা কনসিডারেশন কিন্তু ঘুরছে সেই আমার যে আইকিউ এর যে ডেফিনিশন, ট্রাবল শুটিং অফ প্রবলেমস ইন্টেলেকচুয়ালি, সেই প্রবলেমটা তুমি কিভাবে সলভ করছো ইন্টেলেকচুয়ালি। সুতরাং তোমার প্রিপারেশনের মধ্যে কিন্তু তোমার আইকিউর একটা টেস্ট হয়েই যাচ্ছে, কারণ সেই আইকিউর যে বোঝার যে মাপকাঠি বা আইকিউ বিচার করার মাপকাঠি, সেই সব কিছুই টেস্ট হয়ে যাচ্ছে তোমার প্রিপারেশনের সময়। এবার আসি আসল কথায়। একটি লোক যে ধরে নাও 1 বছর 2 বছর এইরকম প্রিপারেশনের মধ্যে আছে, সব কিছু ভুলে গিয়ে, আমরা জানি এবং এটা করাও উচিত, যখন আমি প্রিপেয়ার করব I need to have the world, I need to ensure that the world is closed upon me. সুতরাং সব কিছু ভুলে গিয়ে, সব কিছুর উপর একটা রিলেটিভলি একটা ডিস্টেন্স রেখে, ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে ডিস্টেন্স রেখে আমি কিন্তু প্রিপারেশনটা নিচ্ছি। ইন আদার ওয়ার্ডস, যখন আমি প্রিপারেশন নিচ্ছি আই এম কনসার্ন উইথ মাই সেলফ অ্যালোন, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে আমি যখন সার্ভিস লাইফে যাচ্ছি, আই এম নট কনসার্ন উইথ মাই সেলফ অ্যালোন। তার কারণ সার্ভিস লাইফ ইজ এসেনশিয়ালি নট অনলি WBCS, নট অনলি সিভিল সার্ভিস, all service essentially is
a matter of human interaction, is a matter of human communication. তো সেই হিউম্যান কমিউনিকেশন তার সাথে আমি যখন প্রিপারেশন নিচ্ছি তার সাথে একটা কন্ট্রাডিকশন আছে। তার কারণ আমি যখন প্রিপারেশন নিচ্ছি আই এম সোললি ফোকাসড অন মাই সেলফ, I am allowing the world to close itself up on me, but I am also shutting my doors. ঠিক আছে, এবারে যখন আমি সার্ভিস লাইফে আসছি আই এম নট কিপিং মাই ডোর্স শাট, বিকজ ইফ আই কিপ মাই ডোর্স শাট দেয়ার উইল বি নো ইন্টারাকশনের ফলে যেটা ইন্টারাকশন না হওয়ার ফলে যেটা হবে, কমিউনিকেশন না থাকার ফলে যেটা হবে, আই উইল নট বি আ সাকসেসফুল সিভিল সার্ভেন্ট অর আই উইল নট বি আ সাকসেসফুল প্রফেশনাল ইন এনি সেন্স অফ দ্য টার্ম। ঠিক আছে, তো তোমাকে টেস্ট করা হচ্ছে ইন্টারভিউয়ের সময় যে এই যে তুমি টাইমটা নিজের উপর এনগ্রসড ছিলে, সেই টাইমটা তোমাকে হোয়াট কাইন্ড অফ আ পার্সন ইট হ্যাজ টার্নড ইউ ইনটু, সেই টাইমটা তোমাকে কি ধরনের লোক হিসেবে পরিণত করেছে, সেই টাইমটা কি তোমাকে পুরোপুরি খেয়ে নিয়েছে, কনজিউম করে নিয়েছে, যার ফলে তুমি আর অন্যের দিক দিয়ে ভাবতেই পারছো না বা অন্যের সাথে নিজের কথা ভাবতে পারছো না, নাকি সেই প্রিপারেশনের টাইমটা তুমি ধরে নিয়েছিলে দ্যাট ওয়াজ আ পার্ট অফ লাইফ, বাট দ্যাট ওয়াজ নট দ্য এন্টায়ার পার্ট অফ লাইফ। তোমার বিচার করার ক্ষমতা, যে আমরা জানি মানুষ, যে কথাটা আমি বলি মান এবং হুঁশ, আমি হুঁশিয়ার এই ব্যাপারে যে এই সময়টা আমার এই জন্য, আবার এটার মানে এই নয় যে এই সময়টা আমার পুরো লাইফকে নির্ধারণ করছে। এসেনশিয়ালি এই ব্যাপারটা টেস্ট করার জন্য, এসেনশিয়ালি এই কন্ট্রাডিকশনটা, প্রি সার্ভিস অ্যান্ড পোস্ট সার্ভিস, এই কন্ট্রাডিকশনটা যাতে একটা বিরাট গ্যাপে না পৌঁছে যায়, এইটা টেস্ট করার জন্য কিন্তু ইন্টারভিউ। তুমি যদি ইন্টারভিউকে এই বেসিক অ্যাপ্রোচ নিয়ে, এই বেসিক এই ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে অ্যাপ্রোচ করো, তাহলে তুমি দেখবে যে এরকম প্রচুর কোয়েশ্চেন্স যেটা তোমাকে ইন্টারভিউতে প্রশ্ন করা হয়, এরকম প্রচুর প্রশ্ন যেটা তোমাকে করা হয়, সেগুলোর সব কিছুর তুমি একটা অ্যাকাউন্ট রাখতে পারবে, সেগুলোর সব কিছু তুমি এক্সপ্লেন করতে পারবে যে আমাকে এই প্রশ্নটাই কেন করা হলো। আমি ড্যানিয়েল গোলেমানের ইকিউ মেজার করার যে মাপকাঠি, সেটার আমি 5টা এক্সাম্পল দেব, এবং 5টা এক্সাম্পল দিয়ে তোমাকে আমি প্রত্যেকটা এক্সাম্পল বুঝিয়ে আমি বলবো যে তুমি কিভাবে ইন্টারভিউয়ে কোয়েশ্চেন্সগুলোকে এই 5টা এক্সাম্পলের মধ্যে এক একটার মধ্যে তুমি ফেলতে পারবে, এবং তার সাথে সাথে কিভাবে তুমি এই 5টা, যাতে তোমার এই 5টা কোয়ালিটিস থাকে, সেটা তুমি কিভাবে বোঝাতে পারবে। নাম্বার 1, ইমোশনাল কোশেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। নাম্বার 2 হচ্ছে সেলফ রেগুলেশন। নাম্বার 3 হলো এমপ্যাথি। নাম্বার 4 হলো সোশ্যাল বিহেভিয়ার। এবং নাম্বার 5 যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো your ability to be temperate বা মডারেশন যেটাকে বলা হয়। তো সুতরাং আমরা এক এক করে এই 5টা যে প্যারামিটার আমি বললাম, সেই 5টা প্যারামিটারের মধ্যে আমি ইন্টারভিউকে ফেলি। তুমি বুঝতেই পারছো এর মধ্যে 3টেই হলো ইন্ট্রা, অর্থাৎ নিজের সাথে রিলেটেড, এবং 2টো হলো ইন্টার, অর্থাৎ পরস্পরের সাথে রিলেটেড। যেরকম সেলফ রেগুলেশন, সেলফ অ্যাওয়ারনেস, মডারেশন, আমি যদি এই 3টেকে ধরি, সেগুলো কিন্তু নিজের সাথে রিলেটেড। এমপ্যাথি এবং সোশ্যাল বিহেভিয়ার, এই দুটো ইন্টার, অর্থাৎ পরস্পরের সাথে রিলেটেড। প্রথমে আমি আসি সেলফ অ্যাওয়ারনেস। গোলেমানের কথায় সেলফ অ্যাওয়ারনেসকে উনি প্রথমে রাখছেন ইমোশনাল কোশেন্ট মেজার করতে, কারণ সেলফ অ্যাওয়ারনেস অর্থাৎ তুমি কতটা নিজেকে চেনো, তুমি কতটা নিজেকে বোঝো, এবং তুমি কতটা নিজেকে মানো। হাউ অ্যাওয়্যার আর ইউ অ্যাবাউট ইয়োর সেলফ। আমরা দুনিয়ায় অনেক কিছু শুনি, এ আমাকে বলেছে ভালো, সে আমাকে বলেছে খারাপ, এ আমাকে বলছে আমি খিক করে হাসি সারাক্ষণ, ও আমাকে একটা কথা বলে যাচ্ছে। এই যে এ আর ও এর মাঝখানে কোথাও যেন আমার আমিত্বটা হারিয়ে যাচ্ছে। হোয়াট ডু আই থিঙ্ক অ্যাবাউট মাই সেলফ, সে তো আমাকে ভাবছে এরকম, আমি নিজের সম্পর্কে কি ভাবছি, আমি কি সেটা বিচার করতে জানি? আমি কি সত্যিকারের কোনো সময় সেলফ ইন্ট্রোস্পেকশন করেছি যে আমি নিজে কি? তুমি দেখবে তোমাকে যখন প্রশ্নটা করা হবে, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন দিস সার্ভিস, এরকম অনেক কপি বুক আনসার রয়েছে, বিভিন্ন মার্কেটে এরকম কপি বুক আনসার রয়েছে, কিন্তু
এই কোয়েশ্চেনের যে ফিলোসফিটা, সেটা হচ্ছে তোমাকে টেস্ট করা যে তোমার মাইন্ডসেট কি, তুমি কি, তোমার মধ্যে এরকম কি আছে যেটা তুমি ভাবছো যে তুমি সমাজকে দান করতে পারবে থ্রু ইয়োর সার্ভিস। এবং তুমি যদি এমন কিছু একটা বললে যেটা তোমার মধ্যে নেই, এটা কিন্তু ফাঁস হয়ে যাবে ইন্টারভিউয়ে, যখন ইন্টারভিউয়ার তোমাকে এরকম কিছু জিজ্ঞেস করবে তোমার অন্য একটা কোয়ালিটি বোঝানোর জন্য। সেই সময় যদি সেই কোয়ালিটিটা সে না প্রকাশ না পায়, সেই সময় যদি সেই কোয়ালিটিটা পরিস্ফুট না হয়, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে ইউ ডু নট নো অ্যাবাউট ইয়োর সেলফ। তুমি দেখাচ্ছ যে আমি, ফর এক্সাম্পল তুমি দেখাচ্ছ আমি খুব সাহসী, কিন্তু এমন একটা টেস্ট করা হলো বা এমন একটা সিচুয়েশনে তোমাকে দেওয়া হলো বা এমন একটা জাজমেন্টাল কোয়েশ্চেন তোমাকে দেওয়া হলো যে এই সময় তুমি কি করবে, যেখানে এটা প্রকাশ পেলই না যে তুমি সাহসী, তাহলে কিন্তু দ্য ভেরি পয়েন্ট উইথ উইচ ইউ স্টার্টেড, দ্যাট ফলস ফ্ল্যাট, দ্যাট ফাউন্ডার্স কমপ্লিটলি। এবং তার ফলে যেটা হয় যে প্রথম যে ইনগ্রেডিয়েন্টটা, প্রথম যে প্যারামিটারটা, প্রথম যে মাপকাঠিটি, সেটি কিন্তু প্রকাশ পায় না, অর্থাৎ সেলফ অ্যাওয়ারনেস, সচেতন মনোভাব, সেটা কিন্তু প্রকাশ পায় না। নাম্বার 2, সেলফ রেগুলেশন। অর্থাৎ এটা দেখা হয় সেলফ রেগুলেশনের মাধ্যমে যে তুমি কতটা বোঝো। প্রথমটা হচ্ছে তোমাকে কতটা তুমি নিজেকে কতটা চেনো। সেকেন্ড, সেলফ রেগুলেশন, তুমি শুধু কতটা নিজেকে চিনলেই হবে না, তুমি নিজের বাউন্ডারি কতটা ভালো করে চেনো। বাই বাউন্ডারি হোয়াট ডু আই মিন, তোমার লিমিটেশনস, তোমার উইকনেস এবং তোমার স্ট্রেংথ, অবশ্যই তোমার স্ট্রেংথ, কিন্তু তোমার লিমিটেশন তুমি কতটা নিজেকে চেনো। কারণ লিমিটেশনের বাইরে গিয়ে কিছু করা, তোমার লিমিটের বাইরে গিয়ে, তোমার ক্ষমতার বাইরে গিয়ে কিছু করা, সেটা অনেক সময় কিন্তু নিজের পক্ষে ক্ষতিকারক হয়ে যায়। সুতরাং নিজের বাউন্ডারি চেনাটাও খুব ইম্পর্টেন্ট। একটা খুব বড় কথা আছে, এবং স্যান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়ায় কয়েকজন রিসার্চার, সাইকোলজির অবশ্যই, একটি টেস্ট করে তারা দেখতে পেয়েছিলেন যে পিপল হু আর মোর সাকসেসফুল ইন লাইফ আর দ্য পিপল হু হ্যাভ লার্ন টু সে নো। যারা না বলতে শিখেছে, এই না বলাটাকে নেগেটিভ সেন্সে নিও না, সব কিছুতে আমি না বললাম, আমি করবো না, আমি ইয়ে করবো না, না। না অর্থাৎ আমি কতটা জানি যে আমি যতটুকু করতে পারি সেটা আমি ফুল করব, আমি 100% দিয়ে করব, কারণ সেখানে সিনসিয়ারিটির প্রশ্ন আসছে। কিন্তু যেটা আমি করতে পারি না, সেখানেও যদি আমি না 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 বলে হ্যাঁ বলি, তাহলে আমার আমার আমি না হয়েও সেখানে যদি অন্য কোনো কেপেবল লোক থাকতো, তাহলে হয়তো আরও ভালো কাজটা হতো। কিন্তু আমি না বলিনি বলে, সেই সময় আমি নিজেকে সেখানে ফেলে দিয়েছি বলে, প্রবাবলি দেয়ার ওয়াজ এ ম্যাসাকার। এগুলো কিন্তু সার্ভিস লাইফে খুব ইম্পর্টেন্ট হবে। সুতরাং সেলফ রেগুলেশন, নিজেকে কতটা তুমি, নিজের বাউন্ডারিজ তুমি কতটা চেনো। অলওয়েজ রিমেম্বার, যখন তুমি কোয়েশ্চেন আনসার করবে, তোমার লাইকস কি, ডিজায়ার্স কি, বা কোনো প্রবলেম রিলেটেড সিচুয়েশনও যখন তুমি আনসার করবে, অলওয়েজ রিমেম্বার টু কিপ ইউর উইকনেসেস ইন মাইন্ড। উইকনেস বলা ইন্টারভিউয়ে কোনো পাপ না। উইকনেস বলা ইন্টারভিউয়ে ইজ রাদার আ শো অফ অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি, অ্যাজ আই সি ইট। সুতরাং নাম্বার 2 হচ্ছে সেলফ রেগুলেশন। নাম্বার 3 আমি যেটা বললাম, মডারেশন। মডারেশন অর্থাৎ, মডারেশনটা কীরকম? মডারেশন অর্থাৎ যে তুমি কারোর কিছুর প্রতি অবসেসড কিনা। মডারেশনকে অনেক সময় মোটিভেশনের সাথেও মেলানো হয়। মোটিভেশনই আমি যদি ধরি, দ্য থার্ড ফ্যাক্টর ইজ মোটিভেশন। মোটিভেশন হচ্ছে, প্রথমে আমি বলে দিই এটার ডেফিনেশনটা কীরকম। মোটিভেশন ইজ আ গোল্ডেন মিন। গোল্ডেন মিন অর্থাৎ মধ্যপাত। গোল্ডেন মিন বিটুইন টু এক্সট্রিমস। এক্সট্রিমসগুলো কী কী? একটা হচ্ছে অ্যান্টিপ্যাথি, আরেকটা হচ্ছে অবসেশন। অ্যান্টিপ্যাথি মানে আমি কিছুতেই মোটিভেটেড হচ্ছি না, আমি কিছুতেই, এই জন্যই মোটিভেশনকে মডারেশন বলা হচ্ছে, কারণ ওটা একটা ব্যালেন্স। একদিকে রয়েছে, তার এক পাল্লায় রয়েছে আমি কিছুতেই মোটিভেটেড হই না, নাথিং গেটস মি, nothing is able to spark the fire in me. There's nothing that in fact arouses my mettle, arouses my spirits. সেটা হচ্ছে অ্যান্টিপ্যাথি, একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, for which you will need medical help, কিন্তু for which you will need counseling. আবার অন্যদিকে, অন্য পাল্লায় রয়েছে অবসেশন।
সেটা কীরকম? আমি একটা লোককে মোটিভেটেড হতে পারি, কাউকে দেখে মোটিভেটেড হতে পারি, কিন্তু আমি কিসের দ্বারা মোটিভেটেড হচ্ছি? সেই লোককে দেখে নাকি তার কোয়ালিটিকে দেখে? সে ভালো স্পিকার, আমি তার থেকে স্পিকিংয়ের এবিলিটিটা নিলাম, কিন্তু সে তার হয়তো সামবডি হু ডাজ নট টেক কেয়ার অফ হিজ পেরেন্টস, তার পেরেন্টসের খেয়াল রাখে না, আমি কি সেটাও নেব? যদি সেটাও নিই তাহলে আমি তাকে ব্লাইন্ডলি কপি করছি। মোটিভেশন কিন্তু সেটা না, মোটিভেশন হচ্ছে ব্যালেন্স। এই ব্যালেন্সটা তুমি লোককে তার কোয়ালিটির জন্য, লোককে তার কোয়ালিটির দ্বারা মোটিভেটেড হচ্ছ কিনা, নাকি তুমি তাকে ব্লাইন্ডলি ফলো করছো, উইচ ইজ অবসেশন। তাহলে অ্যান্টিপ্যাথি আর অবসেশনের মধ্যিখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মোটিভেশন। ফোর্থ, এমপ্যাথি। এমপ্যাথি অর্থাৎ এই যে বললাম, তুমি আস্তে আস্তে নিজের থেকে বেরিয়ে এসে তুমি এমন একটা ওয়ার্ল্ডে প্রবেশ করছো যেখানে তুমি অন্যদের সাথেও বাঁচতে শিখছো। এই অন্যদের সাথে বাঁচতে শেখা, সেটা তুমি কত রকমভাবে পারবে? একটা প্রবলেম সিচুয়েশনে কি তুমি নিজের সম্পর্কে ভাববে না অন্যদের সম্পর্কে ভাববে, বা নাকি অন্য এবং নিজের মিলিয়ে একটি ব্যালেন্স করে চলবে? এটা হচ্ছে এমপ্যাথি। এবং লাস্টলি, এবং যেটা বলে আমি আজকের ভিডিও শেষ করব, সেটা হলো সোশ্যাল অ্যাক্টিভিটি। ট্রাই টু বিকাম এনগেজড সোশ্যালি, পজিটিভলি বাট নট নেগেটিভলি। আশা করি এই টিপসগুলো তোমার মাথায় থাকবে এবং ইন্টারভিউকে এইভাবে ফিলোসফিক্যালি তুমি অ্যাপ্রোচ করবে। থ্যাংক ইউ।